বন্ধুরা, তোমরা সবাই এসে গেছো। এবার তোমরা চুপ করে বসো, আমরা আমাদের ঝুলির থেকে গল্প বের করি। আপনারা শুনছেন আমাদের ঝুলি, গল্পে গল্পে সময় কাটে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসির সাপোর্ট করবেন না। এই গল্পের যে কোনো ধরনের পাইরেসির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এই গল্পের সকল সত্য লেখকের নিজের। ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজকে আপনারা শুনবেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা সে তো তোমারই উপন্যাসিকার অষ্টম পর্ব। এইবার আমি আমার চুরি করা বোরখা খোলা আরম্ভ করলাম। সেকেন্ডের হিসাব মাপা ডাক্তারদের পেশার অঙ্গ, তাই ভালোভাবেই বুঝে নিলাম মাত্র 30 সেকেন্ডের মধ্যেই আমি ছদ্মবেশ ত্যাগ করতে পেরেছি। সব শেষে যখন মুখের ঢাকনা খুলছি, তখন দিতিপ্রিয়া আমার দিকে হাইলি কিউরিয়াস হয়ে তাকিয়ে রয়েছে। আমি ধীরে ধীরে নিজের মুখ উন্মুক্ত করলাম পর্দা তুলে। দিতিপ্রিয়া এত দিন বাদে, প্রায় 6-7 বছরের পর আমাকে দেখতে পাবে। এটা বোধহয় ও ভাবতে পারেনি, কারণ 7 বছরের ব্যবধান অনেক। 7 সেকেন্ড সময় লাগলো ওর রিয়্যাক্ট করতে। যখন ও বুঝতে পারল এটাই আমি, তখন ও একটু জড়তার সাথে লো ভয়েসে বলল, মৃগাঙ্ক, মৃগাঙ্ক তুমি? যাক, চিনতে পেরেছ তাহলে। কেন এসেছো এখানে? তোমাকে দেখতে। আমাকে দেখতে? কেন, ফ্রান্সে কাউকে পেলে না যে আমাকে এতদিন বাদে দেখতে হচ্ছে? মানে আমি তোমায় ভালোবাসি দিতিপ্রিয়া। থাক থাক, ওটা পুরাতন চ্যাপ্টার। মানে আমি যে তোমাকে ফ্রান্স থেকে ফিরে এসে দেখতে পাবো না, এটা তো জানতাম না। এই নাটকগুলো এখন করো না। যেমন ভাবে ওপরে এসেছো ঠিক তেমন ভাবে নিচে নেমে যাও। মানে ওর চোখে মুখে একটা বিরক্তি দেখতে পেলাম, চোখে মুখে একটু ঘামও। যে চোখের দিকে তাকিয়ে আমি একটা নদী দেখতে পেতাম, সেই চোখের দিকেই আজ ডিসরেসপেক্ট ফিল করছি। কিন্তু ও তো আমারই, তাই না? অন্য কারোর হয় কি করে? সেকেন্ডের মধ্যে আমার মাথাটা কেমন যেন ঘুরে গেল। এই সময় কেউ নেই এই ঘরে। চেপে জড়িয়ে ধরে বললাম, দিতিপ্রিয়া, দিতিপ্রিয়া, আমি তোমায় ভালোবাসি, ভালোবাসি, বিশ্বাস করো। দিতিপ্রিয়া প্রথম প্রথম নিজেকে ছাড়িয়ে নিতে চাইছিল, কিন্তু যখন ও আমার আলিঙ্গন পেল, তখন বোধহয় একটু শান্ত হলো। সেই খিটখিটে ব্যবহার কেমন যেন ফিকে হয়ে গেল। সিরিয়াসলি, আইস কিউব যেমন গরমে গলে যায়, তেমন যেন শান্ত হয়ে গেল। আমিও বহুদিন বাদে ওকে ধরে একটু শান্তি পেলাম। ওর মুখের দিকে এতক্ষণ তাকাইনি, চোখ বন্ধ ছিল আমার। যখন ওকে একটু সরিয়ে নিয়ে মুখের দিকে তাকালাম, তখন ওর গোটা মুখ লাল হয়ে গেছে। না, রাগে নয়, অভিমানে। এই তো আমার দিতিপ্রিয়া। 7 বছর আগের দিদিকে আমি খুঁজে পেয়েছি। দিতি, তুমি কাঁদছো কেন? দিদি ফুঁপিয়ে কেঁদে উঠল। আমার আমার কিছু করার ছিল না, বিশ্বাস করো, কিচ্ছু করার ছিল না। তুমি চলে গেলে ফ্রান্সে। মায়ের ফুসফুসে ক্যান্সার ধরা পড়লো। অনেক টাকা কোথায় পেতাম আমি? বাধ্য হয়ে শেষমেশ
আমাকে তুমি কেন বললে না? অনেক চেষ্টা করেছি, ফোনে পাইনি তোমায়। তুমি কি জানো, তুমি যাকে বিয়ে করেছো, যাকে তোমার দেহ স্পর্শ করার মতো অনুমতি দিয়েছো, সে একজন ফ্রড। জানি, কিন্তু কি বলো তো, কিছু কিছু সময় এমন আসে যে রাখালের প্রয়োজন, কিন্তু এসে পড়ে শয়তান। তখন তখন মনকে মানানো ছাড়া আর কি উপায় আছে বলো তো? কি উপায়? কিন্তু তোমার চোখের নিচে কালি কেন? তুমি কি এসব করে সুখী নয়? তোমার চোখের নিচেও তো কালি। যাক সে কথা, তুমি যেমন আমাকে ভালোবাসতে, আমিও কিন্তু তোমাকে ভালোবাসতাম। কিন্তু এখন এখন আমি অন্যজনের, তাই যা কিছু করার আমি তার পক্ষ থেকেই করব। কে সৎ আর কে অসৎ সে বিচারে আমার কাজ নেই। তাই এবার আমার মনের ফাইটার মোড অন হয়ে গেল। ওল্ড মেমোরি কার্ডের রিপিট টেলিকাস্ট শেষমেশ কিনা এইভাবে থমকে যাবে? কাভি নেই। আমি এগিয়ে গেলাম দিতির কাছে। ওর কাছে গিয়ে ওকে টেনে নিলাম আমার বাহু ডোরে। ছাড়ো ছাড়ো মৃগাঙ্ক, আমি বিবাহিত। আই লাভ ইউ দিদি, আই লাভ ইউ। আমি জানি তোমাকে জড়িয়ে ধরলেই তুমি শান্ত হয়ে যাবে, তুমি আবার আমায় ভালোবাসবে। তুমি কি পাগল হয়ে গেলে মৃগাঙ্ক? আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। পরপর চুম্বন আর অনেকক্ষণ আবার অ্যাগ্রেসিভনেসের জন্য দিদি একটু থামলো। এবার দেখলাম সে আবার কাঁদছে। দিদি, তুমিই বলো, মন থেকে তুমি সৌজন্যকে মেনে নিতে পেরেছো? দিদি সমানে কেঁদে গেল, হাউ হাউ করে। আমি রিপিটেডলি এই প্রশ্নটা করলাম। আমার উতলতা ভরা প্রশ্নে কাঁদতে কাঁদতে দেখলাম ওর মাথা নাড়িয়ে দুদিকে বলছে না। আমি ওর এই মনোকষ্টে আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। ওর মুখটা দু হাতে তুলে একটা কিস করলাম। কিন্তু এই সময় হয়ে গেল একটা বিপত্তি। স্টপ! শেফালি, তুমি এখানে? সত্যি ও যে ফিরে আসতে পারে এটা তো ভাবিনি। শেফালি কিন্তু চিৎকার করেই চুপ হলো না। রেগে লাল হয়ে একটা চেয়ার তুলে নিয়ে আমাদের দিকে এগিয়ে এলো। এগিয়ে এসে ও দিদিপ্রিয়ার দিকে সোজা এগিয়ে গেল। সোজা এসে দিদিপ্রিয়ার দিকে ছুঁড়ে দিল চেয়ারটা। চেয়ারের একটা কোণ দিদিপ্রিয়ার বাম শোল্ডারে ধাক্কা দিল। এই ঘটনাটা না ঘটলে আমি আমার অচেনা দিদিপ্রিয়াকে দেখতে পেতাম না। দিদিপ্রিয়া কোনো কথা বলল না, একটু ব্যথায় করে শব্দ করল। নিজেকে একটু ঠিক করে নেবার জন্য সে ব্যাগের মধ্যে কি যেন খুঁজতে থাকলো। এই সময় ওদিকে থাকা শেফালি চিৎকার করে ক্ষোভ উগড়ে দিল। শুধু দিদি দিদিপ্রিয়া? হ্যাঁ, লজ্জা করে না? সালা রেন্ডি কোথাকার, সালা মৃগাঙ্ক, তোর যখন এতই প্রেম তাহলে আমাকে? আমি কি উত্তর দেব বুঝতে পারছি না। কোন শব্দে কোন কথায় যে এই পরিস্থিতির সমাধান হবে আমি জানি না। আমি নিজে যতটা না লজ্জিত তার থেকে বেশি দুর্বল। কি ডক্টর মৃগাঙ্ক শেখর? বেছে নাও, বেছে নাও যে কোনো একজনকে, নয় দিদি না শেফালি। বলো। ফট করে একটা শব্দ ভেদ করে আমার পিছন থেকে ভেসে এলো। দেখলাম শেফালি কোনো একটা আঘাতে
মাটিতে পড়ে যাচ্ছে। ধীরে ধীরে গোটা ফ্লোরে গড়িয়ে যাচ্ছে রক্ত। এমন সময় আমি পিছনে ফিরে দেখি দিতিপ্রিয়া একটা রিভলভার হাতে এগিয়ে আসছে। চোখের ডাক্তার, শেষমেশ কিনা বন্দুক হাতে। তুমি কাকে গুলি করলে জানো? কাকে? ওটা তোমার দুঃসম্পর্কের বোন। সত্যি কথা বলছি, ওরা আমার কোনো কথা মানেনি। একদিনে আমাকে জোর করে কাজ থেকে বের করে দেয়। ব্যবসায়ী সৌজন্যের সেই কর্মচারী চাকরি হারিয়ে বসে আমার কাছে এসে তার দুঃখের কথা বলছে। শেফালি আর নেই, দিতি আছে, তাও সৌজন্যের দলে। কি জটিল রে বাবা! তবে আমি যে কথা দিয়েছি ওকে আর 3 দিনের মধ্যে এই ঝামেলা মেটাবো, তার মধ্যে আজ প্রথম দিন। হসপিটাল, অ্যাম্বুলেন্স, পালস রেট চেক, কার্ডিও, না, কোনোটাই শেফালিকে দিয়ে বাঁচাতে পারিনি। ওকে খুন করল আমার চোখের সামনে, তাও আবার আমারই প্রাক্তন প্রেমিকা। যখন আমার সঙ্গীকে ও কেড়ে নিয়েছে, তখন আমিও সৌজন্যকে। আপনার এক্স বস সৌজন্য রায়ের কোনো রকম দুর্বলতার কথা বলতে পারো? আরে না না, দুর্বলতা বলতে তো একমাত্র মেয়ে ছেলে, তাছাড়া তো তেমন কিছু ঠিক মনে পড়ছে না। না না না, ভালোভাবে ভেবে দেখো প্লিজ। সে প্রায় 3 মিনিট ধরে জানালার বাইরে তাকিয়ে কী সব আকাশ পাতাল চিন্তা করতে লাগলো। একবার নখ কাটে তো একবার মাথা চুলকায়। আমি প্রায় আশা ছেড়ে উঠেই পড়েছি। বাইরে রোগী বসে আছে, দেখতে যাব বলে উঠতে যাচ্ছি। মনে পড়েছে, মনে পড়েছে। হ্যাঁ, মনে পড়েছে? হ্যাঁ, বলুন বলুন। ধোঁয়া। ধোঁয়া মানে? ওনার ধোঁয়াতে মারাত্মক প্রবলেম আছে। একবার কাশতে শুরু করলে, বাবারে বাবা, কি কাশি কি কাশি! ও জল এনে দিচ্ছে, ও পিঠ ঠুকে দিচ্ছে, তারপরেও কাশি থামে না। বাবা ভগবান, এরম কাশি কাউকে দিও না। বুঝলাম, অ্যালার্জি আছে তাই তো। হবে হয়তো, আপনারা ডাক্তার, আপনারা জানেন, আমি আর কি। ওকে, থ্যাংক ইউ মিস্টার বিরূপম। আপনি যে নিঃসন্দেহে একজন ভালো কর্মচারী, সেই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। বাই দ্য ওয়ে, আপনি সৌজন্যের অফিসে কি কাজ করতেন? অর্গানাইজার ছিলাম। ওকে, আমাদের রক হসপিটালের একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লাগবে, সো আপনি জয়েন করে যান। থ্যাংক ইউ মৃদাঙ্গ স্যার, আমার কাছে এটা অনেক বড় পাওয়া। অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু নতুন অভিজ্ঞতা হবে। স্যার নয়, ডক্টর, এটাই আমার পরিচয়। ওয়েলকাম টু রক হসপিটাল মিস্টার বিরূপন। মিস্টার বিরূপন যা বলে দিয়ে গেল, তাতে জাস্ট আমার মাস্টার প্ল্যানের মেন ঘুঁটিটা সাজানো হয়ে গেল। যেন একটা ফ্রেশ চেস বোর্ডের আমার পক্ষে থাকা ঘুঁটির প্রাণ প্রতিষ্ঠা করা হয়ে গেল। রাজা হব আমি, রানী শেফালি, যে কিনা অলরেডি মৃত, আর মন্ত্রী হবে ডক্টর শ্রমিক সেন। নৌকা হলো আমার বন্ধু রাকি, ঘোড়া সিনিয়র ডক্টর মৈত্র, আর হাতির জায়গাটা ফাঁকা ছিল। সেই জায়গাটা পেল মিস্টার বিরূপন। কিন্তু এবার প্রয়োজন বোরে। তাদের তো খুঁজে বের না করলে খেলা জমবে কেমন করে? এ তো আর বাচ্চাদের খেলা না। এই খেলার জন্যই কি আমার সেই ফ্ল্যাটের পিকচার ফ্রেমে থাকা দেবী মূর্তি, যা কিনা দিতিপ্রিয়াই আমার দেওয়ালে টাঙিয়ে দিয়ে গিয়েছিল, সেই দেবী আমাকে তৈরি করছিলেন? জানি না, হয়তো
শেফালি আমার পাশে থাকলে আমি যুদ্ধাস্ত্র স্পর্শ করতে ভয় পেতাম। তাই কি? না না, সে কি করে হয়? আমি চোখের সামনে দেখেছি দিতিপ্রিয়া ওকে খুন করেছে, তারপর বলেছে অ্যাটেম্প টু মার্ডার। আমি দিতিপ্রিয়া রায়, সৌজন্য অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর। আমাকে অ্যাটাক করে? এত সাহস পায় কি করে? দিতিপ্রিয়া, তুমি একজন ডাক্তার, চোখের হলেও ডাক্তার। তুমি মানুষের জীবন নিয়ে নিজের বোনকে। দুঃসম্পর্কের বোন? এই, তোমাদের মতলবটা কি বলো তো? আমার তো ঠিক ভালো ঠেকছে না। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসতাম, এখন আর বাসি না। এর মানে তুমি বোঝো নিশ্চয়ই। ফ্রান্স ফেরত ডাক্তার মৃগাঙ্ক শেখর। তুমি তো এই একটু আগেই বললে। গেট আউট! আর নয়, এবার কিন্তু আমি সিকিউরিটি ডাকতে বাধ্য হব। এবার বুঝলেন তো কেন আমি ঘুঁটি সাজাচ্ছি? সময় তো কম, আর মাত্র 2 দিন। তারপর আমার এক্স দিতিপ্রিয়া আর ওর গর্বের সৌজন্য। কিন্তু তার জন্য আমার বন্ধু রাকিবকে দরকার। সেই তো হবে আমার বোরে বাহিনীর মূল ট্রেনার। ওকে বরং একটা ফোন করি। হ্যালো। বাবা, রিং হলো না, ফোন ধরে নিলি? আরে ভাই, এখন তো সব 5G। ছাড় ছাড়, এসব বাদ দে। তুই বল, আমার বোরে বাহিনীর কি হলো? প্রায় রেডি রে ভাই। আমি ভেবেছি ওই বাহিনী 30% মেয়ে, 60% ওই জেনারেল ছেলে, আর ওই 10% ওই আছে না SC ST OBC রাখবো। ওরে সালা, আমি মজা করছি না। আরে আরে ঠিক আছে ঠিক আছে, আরে সব রেডি সব রেডি। তুই শুধু প্ল্যানটা আমায় বল, প্ল্যানটা। আজকে রাতেই আমি যাব। তুই শুধু সবাইকে রেডি রাখ। শেফালি আসছে তো? শেফালি আর নেই রে। মানে? হ্যাঁ, ওকে দিতিপ্রিয়া শুট করে দিয়েছে। কি কি বললি রে ভাই? আমার আমার বৌদি ছুটি গেল? হ্যাঁ, ছুটি গেল। হায় হায় রে, হায় হায়, ছুটি গেল রে, ছুটি গেল, ছুটি গেল। শুনছিলেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা সে তো তোমারই উপন্যাসিকার 8ম পর্ব। গল্প পাঠে সরজিৎ ঘোষ। শেফালির চরিত্রে চন্দ্রানী দাস, ডক্টর মৃগাঙ্ক শেখরের চরিত্রে সাত্তকী ঘোষ, রাকিবের চরিত্রে অভিক জাঠি, সৌজন্যর অফিসের কর্মচারীর চরিত্রে ত্রিশূল রায় এবং দিতিপ্রিয়ার চরিত্রে রিম্পা রায়। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিবার ও বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম সহ আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উপলব্ধ। সেগুলিতে আমাদের ফলো করবার জন্য আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেগুলি চেক করতে পারেন। আমরা খুব শিগগিরই ফিরে আসব নতুন এক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন আমাদের ঝুলি। গল্পে গল্পে সময় কাটে।